আপনাদের নবনিযুক্ত ডিজিএফআই এর ডিরেক্টর মেজর জেনারেল চৌধুরী সস্ত্রীক ভারত এসে পৌঁছেছেন এবং তিনি আপনি জানেন কয়েকদিন আগে যে সেনাবাহিনীতে যে পরিবর্তন ঘটে গিয়েছিল তার একটা পরিবর্তন হচ্ছে তার, এবং তিনি তারপরে প্রথম, যদিও বলা হচ্ছে অফিসিয়ালি যে তিনি চিকিৎসার কারণে আসছেন, উচ্চ চিকিৎসার্থে ভারতের সফর, এবং তিনি দিন দিনে থাকবেন ভারতে। ফলে ডিজিএফআই এর চিফ মেজর জেনারেল চৌধুরী, যিনি তাকে প্রমোশন দিয়েছে, মেজর জেনারেল করা হয়েছে, তিনি আজকে ভারতে আসাটা এটা আমার মনে হয় দুদেশের সম্পর্কের উন্নতির, আপনি যে নিরাপত্তা প্রসঙ্গটা বললেন, নিঃসন্দেহে এটা দুদেশের ক্ষেত্রে, আমার বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে এখনো গণমাধ্যমে খবরটা দেখিনি, আমার মতে এটা একটা ব্রেকিং নিউজ। সুতরাং আপনাকে একটা সেই অর্থে একটা তথ্য জানালাম, এবং আমি নজর রাখবো যে ভবিষ্যতে কি ধরনের আলাপ আলোচনা ডিজিএফআই ইত্যাদির সঙ্গে। অনেকে চিকিৎসার কারণে আসছেন, চিকিৎসার কারণে অতীতে নির্বাচনের আগে আপনাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওয়াইদে তিনিও এসেছিলেন, তিনি দীর্ঘকাল দিল্লিতে ছিলেন, একটি হাসপাতালে দিল্লিতে, এবং তারপরে অনুযায়ী তার সঙ্গে যে ধরনের আলাপ আলোচনা এখানে ভারতে হচ্ছিল, তারপরে একটা তিনি তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানা ছিল, ফলে সেই ধরনের একটা সম্পর্ক তৈরি হওয়া। আপনি যে কথা বললেন একমাত্র শুধু স্বরাষ্ট্র মন্ত্রী নয়, আমাদের ভারতের হাই কমিশনে দেখা করেছেন আইন মন্ত্রীর সঙ্গেও, আমাদের যিনি আইন মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফলে একটা সার্বিক সমস্ত বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বিষয় যখন কোনো আলোচনা হয়, যে ভবিষ্যতে মানে কাঠামোগত আলোচনা যখন হবে, তার আগে যেটা গ্রাউন্ড তৈরি করাটা, সেই তৈরি করার এই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে, যেখানে সীমান্ত রক্ষার বিষয়, সীমান্তের হত্যার বিষয়, এবং দু দেশের সম্পর্কে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে ভারতের অনেক উদ্বেগ আছে, যেগুলো হচ্ছে ইউনূস সরকারের আমলে যত জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, সেই সব জঙ্গিদের বিষয়ে বর্তমান সরকার কিভাবে ট্যাকল করছেন, এসব নিশ্চয়ই একটা আলাপ আলোচনা হচ্ছে। এবং সেই কারণেই আমার মনে হয় যে দু দেশের সম্পর্কে একটা তুলনামূলক ভাবে, যেটা ইউনূস আমলে একেবারেই ছিল না, তার একটা উষ্ণতা আমরা লক্ষ্য করছি আর কি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা ভবিষ্যতে একটা দিতে পারে বলে আমার ধারণা। ভারতে যত বিদেশি পর্যটক আসতেন, তাদের মধ্যে সর্বাধিক সংখ্যায় আসতেন বাংলাদেশ থেকে, এবং তাদের অনেকে ধরুন মেডিকেল ভিসা ছাড়াও অনেকে পর্যটন ভিসা নিয়েও আসতেন। এই সংখ্যাটা কম ছিল না, বিশাল একটা সংখ্যা ছিল, এবং সেটা বন্ধ হয়ে গিয়েছিল 5ই আগস্টের পর থেকে। এবং আমরা জানি যে এই ব্যাপারে আজকেও যে আলাপ আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তাতে ভিসা প্রসঙ্গটা একটা বিষয় ছিল, কিন্তু আমি শুনেছি হাই কমিশনার এখন পর্যন্ত বলেছেন মেডিকেল ভিসাটা এখন পর্যন্ত বাড়ানো হবে আরো, যারা চিকিৎসার কারণে ভারতে আসতে চান তাদের ভিসাটাকে বাড়ানোর কথা ভাবা হচ্ছে, পর্যটন ভিসার কথা এখনো বলা হয়নি। আমার একটা নিজস্ব ধারণা আছে, যে কারণে মনে হয় আরো কিছুদিন হয়তো একটু অপেক্ষা করতে হবে, কারণ পশ্চিমবঙ্গ এবং আসামে রাজ্য বিধানসভার নির্বাচন রয়েছে, এবং এই নির্বাচনটা এপ্রিল মাসে হওয়ার কথা। ফলে মার্চ মাস সেখান থেকে যদি দলে দলে বাংলাদেশের ভিসা দেয় নিয়ে বহুবিধ ভারতে অনেক বেশি বিতর্ক তৈরি হতে পারে। আমার ধারণা যে নির্বাচনের পর হয়তো ভিসা প্রক্রিয়াটা স্বাভাবিক হতে পারে, নির্বাচনের আগে কতটা স্বাভাবিক হবে এ নিয়ে এখন নিশ্চিত কোনো সংবাদ, নিশ্চিত কোনো তথ্য আমি দিতে পারছি না। ভারত ইউনূস সরকারের সময় যে সুবিধাগুলো বন্ধ করেছে বাংলাদেশে, এটা আমদানি রপ্তানি খাত সহ বিভিন্ন জায়গায়, এইগুলো যদি ভারত নিজের সহযোগে এগুলো আবার চালু না করে, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের জানেন যে আপনি একটা ভারত বিরোধী ভাব রয়েছে, এইটা আপনি পরিবর্তন ভূমিকা রাখবে নাকি ভারত নিজে থেকে আগ্রহী হয়ে এই প্রতিবন্ধকতাগুলো দূর করবে? দেখুন, আমার ধারণা যে আগামী দিনে নিশ্চিতভাবে এগুলো হয়তো সব কানেক্টিভিটি যেটা তৈরি হয়েছিল, যে কথা মানে রেল যোগাযোগ যেটা বন্ধ হয়ে গেছিল 1965 সালের পর, সেগুলো শেখ হাসিনার সময় চালু হয়েছিল। এই 6টি রেল যোগাযোগ, সেগুলো কি, যেগুলোর মধ্যে মূলত 3টি অত্যন্ত জনপ্রিয় রেল যোগাযোগ ছিল। একটি হলো মৈত্রী এক্সপ্রেস, একটি বন্ধন এক্সপ্রেস, আর একটি মিতালি এক্সপ্রেস।
এই 3টি ট্রেন যে চালু ছিল, কিন্তু যদি ট্রেন চালু হতে পারে তখনই যখন ভারত সরকার পর্যটনের ভিসা দিতে শুরু করবে। কিন্তু আমার নিজের ধারণা ওই এপ্রিল মে মাস পর্যন্ত হয়তো বাংলাদেশের মানুষকে একটু অপেক্ষা করতে হতে পারে। তারপরে হয়তো বিষয়টা, যদি কোনো অঘটন না ঘটে, তাহলে বিষয়টা স্বাভাবিক হতে পারে বলে আমার নিজের ধারণা। আমি দাদা, আমি আওয়ামী লীগ ইস্যুতে যাবো তার আগে একটা, আপনি জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মহল খুব উত্তেজনাপূর্ণ। এখন একদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, অন্যদিকে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধ। এই এই দুই জায়গায় কিন্তু বাংলাদেশের বিষয়টা ডিফারেন্ট। যেমন বাংলাদেশের সাথে ইরানের সম্পর্কটা সবসময় একটা অন্যরকম সম্পর্ক, বাংলাদেশের কাছে ইমোশনাল সম্পর্ক, যত আমার কূটনৈতিক। আবার ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, আমেরিকা ইনভলভ হয়েছে। এদিক দিয়ে আবার আফগানিস্তান ইস্যুটা ভিন্ন রকম, কারণ বাংলাদেশের মানুষ আফগানিস্তান পাকিস্তান দুইটাতেই অ্যালার্জিও আছে, আবার এই দেশে বেশ কিছু মানুষ আছে ওই দেশের বন্ধু। এই যুদ্ধগুলো বাংলাদেশ ভারত সম্পর্কে কি কোনো ধরনের এফেক্ট, পজিটিভ অর নেগেটিভ, কোনো এফেক্ট ফেলতে পারে কিনা, বা এই যুদ্ধগুলোর এফেক্ট বাংলাদেশে আসতে পারে কিনা ভারত হয়ে? আমি যেটা মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, এই বিষয়টাতে আমি যেটা দেখলাম যে ভারত সরকার অপেক্ষাকৃত একটি সংযত প্রতিক্রিয়া দিয়েছে, যেটাকে বলা হয় ভারসাম্যের প্রতিক্রিয়া। তারা চেয়েছেন যে এটাকে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করে সমাধান করা হোক, কিন্তু কোনোভাবেই কিন্তু কাউকে নিন্দা করা হয়নি। তুলনামূলক আপনি একইভাবে দেখেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, সেই বিবৃতিটা ভারত থেকে ওভাবে বিবৃতি দেওয়া হয়নি। সেই বিবৃতিতে ইরানের হামলাকেও নিন্দা করা হয়েছে। বাংলাদেশ স্পষ্টত আমেরিকান লবির পক্ষে একটা অবস্থান নিচ্ছে বলে আমাদের ধারণা। সেটা তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দেখা যায়। এ কারণে আমার মনে হয় যে পদক্ষেপ নিতে পারে মূল্যবান, কিন্তু অধ্যাপক ইউনিটের চাপ এখনো কিন্তু আছে বাংলাদেশের পররাষ্ট্র। তবে সেই নীতিটা, তার যে স্টেটমেন্ট আপনি পড়ে দেখুন, সরাসরি নিন্দা করা হয়েছে। আমেরিকা ইরানকে আক্রমণ করেছে সেটা নিন্দা নেই, কিন্তু নিন্দা আছে যে ইরান যেভাবে অন্য সহযোগী দেশগুলোর উপর আক্রমণ করেছে তার নিন্দা করা আছে। ফলে সেক্ষেত্রে প্রচ্ছন্ন ভাবে আমার মনে হয় অনেকটা, আমার মনে হয় না ভারত বাংলাদেশের এই ক্ষেত্রে অবস্থার যে খুব ভিন্নতা মনে হচ্ছে না। দুই দেশেতেই আভ্যন্তরীণ বিতর্ক আছে, ভারতেও বিতর্ক আছে। ভারতেরও মনে করে অনেকেই যে ভারতীয়রা যে আমাদের নরেন্দ্র মোদী সরকারের আরো বেশি অন্য ধরনের স্পষ্ট স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, যেটা হয়তো নেওয়া হয়নি, এই নিয়ে বিতর্ক আছে। অপোজিশন লিডাররা তারা সমালোচনা করছেন। বাংলাদেশের ক্ষেত্রে তো সমালোচনা কিন্তু করেননি, কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র বিবৃতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তারা কিন্তু আমেরিকার লবির দিকেই কিন্তু রয়েছে। তৌফিক সাহেব, সরি ফোন নিয়ে যাব, তৌফিক সাহেব হচ্ছে লাগাতার ফোন করছেন, এই জন্য। আমি আমার লাস্ট প্রশ্ন, আপনি ঢুকে যাবেন আমি জানি, যে আরেকটা শুরু করবেন আপনার 7 মিনিট আছে। লাস্ট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ আপনার দেশে আছে, যেহেতু আমাদের প্রতি আলোচনাতেই আওয়ামী লীগ একটা থাকে, আওয়ামী লীগ নিয়ে কি হবে আমরা এখনো জানি না। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও কেউ ছেড়ে কিছু বলছেন না। ইউনূস আমলে যেরকম ছিল সেরকমই থাকবে। জামিন হচ্ছে, আমাদের লোকজনের কিছু জামিন হচ্ছে, আবার হেভিওয়েট জামিন কিছু ক্যান্সেল হচ্ছে। আমরা বাংলাদেশের পত্র পত্রিকায় রিপোর্ট, যেমন প্রথম আলো পত্রিকা সাধারণত রিপোর্ট করে না আওয়ামী লীগ নিয়ে কোনো। গতকাল দেখলাম যে খুব অনেক বড় সড়ো একটা রিপোর্ট করেছে, আওয়ামী লীগ নেতৃবৃন্দের কোর্ট ছেপেছে, যেটা ইউনূস আমলে তারা কখনো ছাপেন। এসবের কোনো প্রভাব ওই পাশে আপনাদের এখানে যারা আছেন তাদের দিকে আছে কিনা? তারা কি ফিরতে চায়, কিভাবে ফিরতে চায় এই পরিস্থিতিতে? তারা প্রথম আলো রিপোর্ট করছে, জানাচ্ছে যে আওয়ামী লীগ এখন টেস্ট করছে, এই যে টুকটাক অফিস গুলো খুলে টেস্ট করছে বিএনপির, একটা কি হয়? আপনার কাছে কি তথ্য আছে? সবশেষ আমি এই বিষয়ে জানতে চাই আপনার কাছে বিস্তারিত। প্রথমত আপনার সুবিধার্থে বলি যে আমার পরবর্তী অনুষ্ঠানটা উনি সম্ভবত একটা মেসেজ দিলেন যে আধা ঘন্টা পরে করবেন, ফলে হাতে একটু সময় আছে। কিন্তু যেটা মূল প্রশ্ন করেছেন এটা ঘটনা, কিন্তু আমার কাছে কিছু দুঃখজনক কিছু সংবাদ আছে। যারা জামিন পাচ্ছেন, আমার কাছে খবর হচ্ছে বিএনপির কিছু আইনজীবী তারা উৎকোচের বিনিময়ে জামিনের ব্যবস্থা করছেন, প্রচুর টাকা তারা নিচ্ছেন, তবে তারা জামিন দিচ্ছেন। যারা টাকা দিতে পারছেন
তারা জামিন পাচ্ছেন। এটা বিএনপির জন্য আমি বললাম। এবার এটা আমার কাছে খবর আছে নির্দিষ্ট, ইনক্লুডিং বরিশালের যারা পেয়েছে, প্রচুর টাকা দিতে হয়েছে তবে জামিন পেয়েছে। ফলে এই ব্যাপারটা ইউনুস আমলে যা ছিল, এতে খুব চমৎকার ভাবে একটা পরিবর্তনের একটা দিক দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেটা দেখছি না। এক, আমার মনে হয় না যে এই মুহূর্তে এমন কোন লক্ষণ আছে যে বিএনপি আওয়ামী লীগকে কোন রাজনৈতিক স্পেস দিতে চলেছে। সম্পূর্ণ ভুল ধারণা, কোন স্পেস তারা দিতে চায় না। তাদের মেকি বন্ধুত্বটা, মেকি শত্রুটা আলাদা জামায়াতের সঙ্গে। জামায়াতকে তারা বিরোধী দল হিসেবেই রাখবে সেখানে। জামায়াত এবং বিএনপি এই দুই বিরোধীদের একটা সমঝোতার মাধ্যমে, কারণ বিএনপির প্রকৃত যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেটা হলো আওয়ামী লীগ, তাকে স্পেস সহজে ছেড়ে দেবে। আওয়ামী লীগের স্পেসটা আদায় করতে হবে, লড়াই করে আদায় করতে হবে, 71 সনের মতো লড়াই করে আদায় করতে হবে। নইলে সহজে এই পথ কেউ দেবে না। কেউ যদি ভেবে থাকেন আওয়ামী লীগের নেতারা যে তাদেরকে বিএনপি জায়গা করে দেবে, সম্পূর্ণ ভুল ভাবছেন। জায়গা কেউ ছেড়ে দেবে না। এবং আমার যেটা মনে হচ্ছে, তারেক রহমান যেটা রয়টার্সকে বলেছিলেন ইন্টারভিউতে, যে তিনি বিশ্বাস করেন না যে কোনো দলকে নিষিদ্ধ করায়, ভবিষ্যতে কোনো দল তাকে নিষিদ্ধ করলে আমার মনে হয় তিনি শেষ পর্যন্ত কোথাও না কোথাও কোন একটা জায়গায় সমঝোতা করছেন।